এবার আমার চতুর্থ বউ আসার সাথে সাথে আমি গঙ্গা স্নান করব। তুই জানিস কমলা, আমার চতুর্থ বউ খুব বড় লোকের মেয়ে। আমার ছেলে অঙ্কুশের মালিকের মেয়ে। মেয়ে তো আমার ছেলেকে দেখেই প্রেমে পাগল। কি সত্যি গায়ত্রী, তোর ছোট বৌমা এত বড় লোক? হ্যাঁ, এখন তো আমার দিনই বদলে যাবে। শুধু ছোট বৌমা আসার অপেক্ষা। একবার আমার ছেলে বিয়ে করে আসুক না, তারপর সবাই দেখবে আমার নতুন বৌমার বধূ বরণ। মানছি আমি অত বড় লোক না, কিন্তু নতুন বউর বরণ এমন ভাবে করব সারা পাড়া দেখবে। গায়ত্রী দেবীর 3 বৌমা খুবই ভালো ছিল, কিন্তু ওরা গরিব ছিল, সেই জন্য গায়ত্রী দেবী একদমই দেখতে পারত না। ওই 3 বউ নিজের শাশুড়ি আর তার বান্ধবীর কথা শুনে নেয়। আমাদের বাপের বাড়ি গরিব, তাতে আমাদের কি দোষ? মা আমাদের শুরু থেকেই পছন্দ করে না, কিন্তু আমরাই বা কি করব? আমি তো বুঝতে পারছি না ছোট যা আসছে নাকি মা লক্ষ্মী যে মা এমনটা করছে। যাই হোক, আমাদের ছোট যা আসছে আমরা এতেই খুশি। আর আমার জন্য তোমরা দুজনা যেমন, ছোট যাও তেমন। দিদি, তুমি এত ভালো বলেই তো বিয়ের এত বছর পরও তোমার সাথে আমাদের কোনো ঝগড়া হয়নি। এইভাবেই কিছুদিন কেটে গেলে 3 বৌদির দেওর অঙ্কুশের বিয়ে শুরু হয়। আরে ঠাকুরপোকে ভালো করে হলুদ মাখাও, যাতে ওর চেহারার গ্লো দেখে নতুন বউ পাগল হয়ে যায়। আরে হলুদটা আগে গায়ে মাখতে দাও, তারপর দেখো ঠাকুরপো কেমন গ্লো করে। আরে তুমি দেখো দিদি, এই হলুদের গ্লো বউয়ের থেকে আমাদের ঠাকুরপোর গায়ে বেশি দেখা দেবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আমার ছেলেকে আর নজর লাগাতে হবে না, সব নজর লাগাতে এসেছে। মা, তুমিও না? আরে বৌদিরা তো আমার ভালোই চাই। যার এরকম 3টে বৌদি আছে তার কোনোদিন খারাপ হতে পারে? হ্যাঁ, এটা তো ঠিক আছে, কিন্তু দেখো ভাই, এমন যাতে না হয় যে বউ আসার পর বৌদিদেরই ভুলে গেলে। ছেলে কি কখনো মাকে ভুলতে পারে? হয়েছে হয়েছে, আমার ছেলের আর মাথা খারাপ করতে হবে না। নতুন বউ এলো না, তার আগেই সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে হিংসায়। আর হবে নাই বা কেন? সব থেকে তো বড় লোক হচ্ছে আমার ছোট বউ। সবার সামনে এসব কথা শুনে ওরা অপমানিত হয়ে ওখান থেকে চলে যায়। আর সুমনা বলে, আরে মন খারাপ করার দরকার নেই, তোরা তো জানিস মায়ের স্বভাব। চল, বিয়ের অনেক কাজ পড়ে আছে। এইভাবেই বিয়ের দিন চলে আসে, আর অঙ্কুশ ঘোড়ায় বসে বরযাত্রী নিয়ে বউ আনতে চলে যায়। চললাম আমরা সবাই নিয়ে ব্যান্ড পার্টি, ঠাকুরপোর কোণে আনবো নিয়ে ব্যান্ড পার্টি। 3 জায়ের ভয়ে কাঁপবে নতুন ছোট যা। ওই 3 জনকে এই গান গাইতে দেখে অঙ্কুশের বউ মনে মনে ভাবে, কি ভয় পেয়ে থাকবো? বাই ফুট, লাভ ম্যারেজ বলে চুপ করে আছি, অ্যারেঞ্জ ম্যারেজ হলে না মজা দেখাতাম। এরপর ওদের দুজনের বিয়ে হয়ে যায়। আর অন্যদিকে শাশুড়ি মা নিজের ছোট বৌমাকে বরণ করার জন্য তোড়জোড় শুরু করে দেয়। আর এসব কাজে ছোটাছুটি করতে গিয়ে উনি পা পিছলে পড়ে যান আর হাতে খুব আঘাত পায়। হায় রে, মরে গেলাম মরে গেলাম, কি লেগেছে? মামা, তুমি ঠিক আছো তো? লাগেনি তো? লাগেনি তো? ও বাবা, আমার হাত যা লেগেছে না। আর তোমরা 3 জন কি দেখছো? আমাকে নিয়ে চলো আমার ঘরে, তোমাদের জন্য এসব হয়েছে। এরপর 3 বৌমা শাশুড়িকে ঘরে নিয়ে যায়। আমি এখন নতুন বৌমার গৃহপ্রবেশ কি করে করব? আমার তো হাতই উঠছে না। আমি এখনই ডাক্তারবাবুকে ফোন করছি, উনি এসে ওষুধ দিলে আপনি আরাম পাবেন মা। আর নতুন বৌমাকে বরণের চিন্তা আপনি একদম করবেন না। আমরা 3 যা মিলে ছোট যাকে এমন বরণ করব না যে সবাই দেখবে। এরপর ডাক্তারবাবু এসে শাশুড়িকে ওষুধ দেয়, আর বাকি 3 বউ নতুন বউকে বরণের জন্য ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পরে বাইরে গাড়ির হর্নের আওয়াজ শোনা যায়, আর নতুন বউ অঙ্কুশের সাথে গাড়ি থেকে নামে। তখনই ঢোল বাজতে শুরু করে, আর 3 বউ নতুন বউকে বরণ করার জন্য পুরো সিঁড়িতে ফুল ছড়িয়ে দেয়। বাহ, 3 বৌমা যাকে বরণ করার কি সুন্দর প্রস্তুতি করেছে। কিন্তু প্রিয়া মুখ ভার করে দরজার সামনে এসে জোরে জোরে বলে, ধ্যাৎ, বন্ধ করো তো এসব, তাড়াতাড়ি করো যা করার, আমাকে ঘরে গিয়ে রেস্ট নিতে হবে। উফ, কি টায়ার্ড লাগছে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট 5 মিনিট। এরপর 3 যা মিলে বরণ ডালা নিয়ে নতুন বৌমাকে বরণ করে। এবার নিজের পা দিয়ে কলসি ফেলে ঘরে আসো। প্রিয়া এরকমই করে। বৌদি, কি সুন্দর করে বধূ বরণ করলে তোমরা। মা কোথায়? এরপর মিনা প্রিয়ার অঙ্কুশকে সবটা বললে অঙ্কুশ নতুন বউকে নিয়ে মায়ের সাথে দেখা করতে যায়। আর কিছুক্ষণ পরে ট্রাক ভর্তি করে অনেক পণের জিনিসপত্র এলে শাশুড়ি দেখে খুব খুশি হয়।
এত জিনিস তো 3 বৌমা মিলেও আনতে পারেনি, যা নতুন বৌমা একাই এনেছে। পরের দিন প্রিয়া অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। ততক্ষণে 3 বৌমা সব রান্না শেষ করে ফেলে, আর নতুন বৌমা শুধু একটু হালুয়া বানালো। আর এখন শাশুড়ির ব্যথাটা অনেকটা কমে গিয়েছিল। তখনই প্রিয়া হলে এসে পনের জিনিসপত্র দেখেই, মা মা মা, এই সমস্ত জিনিসপত্র এখানে কেন? এগুলো তো আমাকে আমার বাবা দিয়েছে আমার রুমে রাখার জন্য। এই স্প্লিট এসি, ডবল ডোর ফ্রিজ, এই বড় টিভি আর এই দামি সোফা সব আমার জন্য, না ওই ভিখিরিদের জন্য? হ্যাঁ হ্যাঁ বৌমা, আমি সব জিনিসপত্র তোমার ঘরেই রেখে দিচ্ছি, আর এখানে থাকলো কি তোমার ঘরে, একই তো ব্যাপার। হ্যাঁ, আর তুমি ঠিকই বলেছ, ওই ভিখিরিগুলো তো এইসব জিনিসপত্র দেখেনি, যদি খারাপ টারাপ করে দেয়। এরপর একদিন প্রিয়া যখন শপিংয়ে যায় তখন ওর শাশুড়ি ওর ঘরের নরম গদিতে এসে শুয়ে পড়ে। আর ও ঘরে এসে যখন এটা দেখে তখন এত রেগে যায়, আর রেগে গিয়ে শাশুড়িকে অনেক কথা শুনিয়ে দেয়। শুনুন, আপনাকে বলেছি না এসব দামি জিনিসপত্র আপনাদের জন্য না? আপনার সাহস কি করে হলো এখানে শোয়ার, ভিখিরি কোথাকার? এই শুনে শাশুড়ির চোখে জল চলে আসে, আর তখন 3 বৌমাও ওখানে চলে আসে। মা, আপনি দুঃখ করবেন না, এর পরের মাসে আমাদের হাজবেন্ডরা স্যালারি পেলে আপনাকে এই সমস্ত জিনিস আমরা এনে দেব। আর এই শুনে শাশুড়ি নিজের ভুল বুঝতে পারে আর 3 বৌমার কাছে ক্ষমা চায়। তখনই অঙ্কুশ তার বউকে বলে, ব্যাস প্রিয়া, আর না, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে তুমি আমার মায়ের সাথে এভাবে কথা বলবে। আরে তোমার থেকে লাখ গুণ ভালো তো আমার এই বৌদিরা, যারা এতদিন ধরে মায়ের সব কথা চুপ করে শুনে গেছে। এরকম বউ থাকার থেকে ভালো যে আমি একাই থাকবো। আজ থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই। না না অঙ্কুশ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর মা, দিদিরা, তোমরাও আমাকে ক্ষমা করে দাও। আমি ভুলে গেছিলাম যে আসল সম্পদ হচ্ছে পরিবার, টাকা না। ওই দিন থেকে প্রিয়া শুধরে যায় আর সবাই খুশিতে থাকতে লাগে। লীলাদেবীর পরিবারে 2 ছেলে, সুরেশ আর নরেশ। দুজনেরই বিয়ে হয়ে গেছে। সুরেশের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল, আর নরেশের বিয়ে হয়েছে মাত্র 8 মাস। ঘরের সমস্ত কাজ বড় বউ মিনাই করত, কেননা ছোট বউ সীমা চাকরি করত। মা, এই দেখো তোমার জন্য বেনারসি শাড়ি নিয়ে এসেছি। বৌমা, শাড়িটা খুব সুন্দর, কিন্তু মনে হচ্ছে খুব দামি। মা, তোমার থেকে দামি কোনো জিনিসই হয় না। যাই হোক, আজকে আমার স্যালারি হয়েছে, তাই ভাবলাম তোমার জন্য কিছু কিনে নিয়ে আসি। মা, এই নাও তোমার লেবুর শরবত। আরে আরে, সামলে রাখ সামলে রাখ, এইখানে রাখ, এইখানে রাখ। এই দামি শাড়িতে যদি লেবুর জল পড়ে যায় তাহলে দাগ হয়ে যাবে যে। মা, বৌদিকে বলো এই শাড়িটা যেন মেশিনে না ধোয়। এর আগেও নরেশের একটা শার্ট বৌদি মেশিনে ধুয়ে দিয়েছিল, আর সেটা খারাপ হয়ে গিয়েছিল। আরে বৌমা, ও তো সারাদিন ঘরের কাজই করে, ওর যতটা বুদ্ধি ও ততটাই তো করবে। ও কি তোমার মতো বাইরে গিয়ে কাজ করে যে তোমার মতো স্মার্ট হবে? ও তো ঘরের কোলা ব্যাগ, ও কি করে জানবে যে কি করে টাকা কামাতে হয়? তুমি বাইরে কত পরিশ্রম করো, আর ওর কি, ও ঘরে একটু আটা মাখলো, রুটি করলো, তরকারি করলো, হয়ে গেল। আরে আসল কাজ তো তুমি করছো, সারাদিন চাকরি করে অর্থ রোজগার করছো, আর এ তো বাড়িতে ঘুমাচ্ছে। মা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, আজকে অনেক কাজ ছিল অফিসে, আমি খুব টায়ার্ড। হ্যাঁ হ্যাঁ মা, ক্লান্ত তো হবেই। এক কাজ করো না, রাত্রিবেলা দুধের মধ্যে একটু হলুদ দিয়ে খেয়ে নাও না। আচ্ছা আচ্ছা বৌমা, তোমার জন্য ওই দুধটা আমিই বানিয়ে দেব। তখনই মিনার দেওর ওখানে চলে আসে। আরে বৌদি, আজকেও আলুর তরকারি দিলে? আমার বন্ধুরাও বলছিল যে আলুর তরকারি ছাড়া আর কিছু আনতে পারিস না। আচ্ছা, তুমি কি অন্য কিছু বানাতেই পারো না বৌদি? তুমি ঠিকই বলছো, আমার সাথেও এটা হয়। অফিসে সবাই কত সুন্দর সুন্দর তরকারি নিয়ে আসে, কখনো চিলি চিকেন, কখনো শাহি পনির, কখনো সয়াবিন চাপ, আরো কত কি সুন্দর সুন্দর তরকারি নিয়ে আসে। আরে এই শুধু দায় সারা কাজ করে, কোনো কাজই তো মন দিয়ে করে না। কান খুলে শুনে নাও বৌমা, নিজেকে একটু চেঞ্জ করো, বুঝলে? ওই সময় মিনা কোনো কথাই বলল না, কিন্তু লীলা সবসময় 2 বউর মধ্যে বিভেদ সৃষ্টি করত, যাতে মিনা খুব কষ্ট পেত। কিন্তু একদিন সে একটা গল্প পড়ল, আর গল্পটা পড়ার পরে তার চেহারার মধ্যে হাসি ফুটে উঠল। অনেক হয়েছে, এবার আমাকে এমন কিছু করতে হবে যেটাই গল্পে আছে, যেখানে প্রত্যেকদিন সকালে মিনা উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানাতো, নিজের স্বামী, দেওর আর ছোট জায়ের জন্য, তার সাথে শাশুড়ির জন্য। তারপর বাচ্চাদের টিফিন প্যাক করে ওদের স্কুল বাস পর্যন্ত ছেড়ে আসতো। আজ তার মধ্যে পরিবর্তন দেখা দিল। আরে, আজকে রান্নাঘরের দরজা বন্ধ কেন? মিনা বৌদি তো সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকে যেত। কি হয়েছে সীমা বৌমা? মা, রান্নাঘরে মিনা বৌদিকে দেখা যাচ্ছে না। ও কি ঘুমিয়ে আছে নাকি?
মা, মিনার শরীরটা খুব খারাপ, বলছে জ্বর এসছে আর সারা শরীরেও নাকি ব্যথা। দেখি দুপুরের দিকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এ বাবা, আমাকে তো খুব তাড়াতাড়ি অফিস যেতে হবে। ওই দিন রান্নাঘরে কোনো রান্নাই হলো না। মিনার বাচ্চাদেরও সেদিন স্কুল ছুটি ছিল, তাই ওদের বাজার থেকেই টিফিন কিনে এনে খাইয়ে দেওয়া হলো। মিনাও বাজার থেকে টিফিন এনে নিজে খেলো, তারপর একটু চা বানিয়ে খেয়ে নিল। আর লীলা দেবী নিজের বাড়িতে কাজের লোক রাখা পছন্দ করত না, তাই বাড়ির সমস্ত কাজ তিনি নিজেই করলেন। বিকেল পর্যন্ত কাজ করতে করতে লীলা দেবীর কোমরে ব্যথা শুরু হয়ে গেল, আর তার জন্য সে খুব হয়রান হয়ে পড়ল। হে ভগবান, মনে হচ্ছে আজকে আমার কোমরটা গেল বাবা। সীমা, ভালোই হয়েছে তুমি চলে এসেছো। বৌমা, রাতে রুটিটা তুমিই বানিয়ে ফেলো, কোমরে আমার খুব ব্যথা গো। আমি তো খুব টায়ার্ড মা, আর আমি রুটি করতে পারবো না। একটা কাজ করছি, বাজার থেকে অর্ডার করে নিচ্ছি। সীমা, আজকে সকালেও বাইরের খাবার খেলাম আমরা। দুপুরেও বাচ্চাদের আমি সেই পাউরুটি, জ্যাম এগুলোই দিলাম। অন্তত রাতের জন্য তো রুটিটা বানিয়ে নাও। বাইরের খাবার আর কেউ খেতে পারবে না। মায়েরও তো শরীর খারাপ। এক কাজ করো, মিনারও তো শরীর খারাপ, ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে দাও। ডাক্তার বলেছে হালকা খেতে। পাগল নাকি? আমি এত কাজ করতে পারবো না বাবা। মা, তোমাকেও একটু গতরটা আমার সাথে নাড়াতে হবে। তুমি জানো আমি অফিসেও অনেক কাজ করি। হ্যাঁ বৌমা, আমি চেষ্টা করছি, দাঁড়াও আমি আসছি। এদিকে শাশুড়ি আর বৌমা রান্নাঘরে রান্না করছিল, আর অন্যদিকে মিনা শরীর খারাপের বাহানা করে আরাম করছিল। মিনা এখন কেমন লাগছে? ডাক্তার তো বলেছিল তোমার জ্বর ঠর আর নেই, বললো যে ক্লান্তিটা লাগছে ওটা 2-3 দিনের মধ্যে চলে যাবে। হ্যাঁ গো, আমারও আর ভালো লাগছে না। এই সারাদিন বিছানায় বসে থাকতে ভালো লাগে গো। আমারও তো বিছানায় শুয়ে থাকতে ভাল লাগছে না। আমার জন্য বাড়ির সবারই কত অসুবিধা হচ্ছে বলো। আরে তুমি সারাদিন এই ঘরের কথা চিন্তা করে করেই শরীরটা খারাপ করেছো। এখন এসব বাদ দাও, যেমন চলছে চলতে দাও। আর দুদিনের মধ্যেই শাশুড়ি আর বউয়ের ঘাম ছুটে গেল, যখন বাড়ির সব কাজ ওদের দুজনকে করতে হলো। সত্যি বাবা, আজকে আমি বুঝতে পারছি মিনা বৌমা কতটা কাজ করত। আমরা দুজন মিলেও ওই কাজ করতে পারছি না, যাও একা একদিনে করত। সত্যি বাবা, ও অনেক কাজ করে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। মিনা বৌদি রান্নাঘরে থাকলে আমার আর কোনো চিন্তাই থাকে না, কারণ আমি জানি যে বৌদি সব কাজ করেও নেবে এবং 3 বেলার রান্নাও ঠিক মতো করে দেবে। কিন্তু গত 3 দিন ধরে আমাদের বাড়িতে কেউই ঠিক মতো খাবার খায়নি। সীমা সত্যি কথাই বলছে মা। বৌদি খাবার দিলে তাও গরম গরম থাকে, দুপুরে পেট ভরে খাওয়া যায়। কিন্তু এই ক্যান্টিনের খাবার রোজ রোজ খেয়ে আমার পেটটা খারাপ হয়ে গেছে। ঠিকই বলছো তোমরা। এই সংসার যদি ঠিকঠাক চালাতে হয় তাহলে মিনা বৌমা ছাড়া আর উপায় নেই। বৌদি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার কাজে খুব অসুবিধা হচ্ছে মা। আমার মনে হচ্ছে বৌদি বাড়ির সব কাজ একা করে বলেই অসুস্থ হয়ে গেছে। মা, আমরা একটা কাজ করি না, বাসন মাজার জন্য একটা কাজের লোক রেখে দিই, তাহলে বৌদির অনেকটা হেল্প হবে। তুমি ঠিকই বলছো বৌমা, ও একা কত কাজই করবে। আর আমাদের এদিকে খেয়ালই ছিল না। মা, এই যে পাশের বাড়িতে একজন কাজ করে না, তাকে ডেকে নিলেই তো হয়। ও এসে ঘর মুছে দিয়ে বাসনটা মেজে দেবে। ঠিক আছে বৌমা, ডেকে নাও, কথা বলে নি। মিনা তো এটাই চাইছিল যে ওর গুরুত্বটা সবাই বোঝে, ওকে সবাই কদর করে। বাড়িতে কাজের লোক রাখা হলো যাতে মিনা একটু আরামে থাকতে পারে। ঠাকুরপো, এই নাও তোমার লাঞ্চ। আর সীমা, তোমার লাঞ্চ আমি প্যাক করে রেখেছি। থ্যাংক ইউ বৌদি। এই লাঞ্চটাকে না আমি খুব মিস করছিলাম। বৌদি, তুমি কিন্তু এখন আরাম করবে। কাজের মেয়েটা 10টায় এসে সব কাজ করে দিয়ে যাবে। মা, তোমার কোমরে ব্যথা ছিল না? এসো আমি একটু মালিশ করে দিই। বেঁচে থাকো মা, সারা জীবন সুখে থাকো আমার ভালো বৌমা। এইভাবেই সবাই মিনার গুরুত্বটা বুঝলো, আর সংসারে সব ঠিক হয়ে গেল।